নিউজ 18 বাংলা স্বাগত। আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। শুরুতেই যে খবর চোখ রাখবো, এসটিএফ এর জালে 3 প্রতারক। কলকাতা বিমানবন্দরের কাছে এই 3 জনকে গ্রেফতার করা হয়। কেন গ্রেফতার করা হয়েছে, কি তাদের বিরুদ্ধে অভিযোগ, জানবো। অর্পিতা রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। অর্পিতা, দেখো, রাজ্য পুলিশের এসটিএফ এর হাতে এই বিপুল পরিমাণ এই তিন বক্স উদ্ধার এবং তার সঙ্গে যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো মামুন বাংলাদেশের এই মূল মাথা, যে কিনা এই সমস্ত এই 3 বক্সের মাধ্যমে যে কলগুলো ফরেন কান্ট্রি থেকে আসতো সেগুলোকে কনভার্ট করে নর্মাল কলে অর্থাৎ জিএসএম কলে পরিণত করতে, এবং এর যে 2 সাকরেত নদিয়ার ইরশাদ এবং শিলিগুড়ির রণজিৎ, তাদের জোন ওয়াইজ নিজের এলাকা অপারেট করার জন্য সে ভাগ করে দিয়েছিল, এমনটাই গোয়েন্দাদের কাছে সে জানায়। এবং 3 বক্স সাধারণত টেররিস্ট গ্রুপ বা কোনো জঙ্গি সংগঠন তারাই কিন্তু ব্যবহার করে, কারণ যাতে গোয়েন্দারা কোনো হদিশ না পায়। সে কারণেই এই বাংলাদেশি মামুনের সাথে কোনো রকম কোনো কানেকশন রয়েছে কিনা জঙ্গি গোষ্ঠী, সেই বিষয়টা তারা নিশ্চিত হওয়ার জন্য তাকে জেরা করছে। শুধুমাত্র 3 বক্সই না, তার থেকে যে সমস্ত জিনিস উদ্ধার হয়েছে অর্থাৎ শিলিগুড়ি, কলকাতা সহ একাধিক জায়গায় যে এসটিএফ এর গোয়েন্দারা গতকাল রাতভর বিভিন্ন জায়গায় তারা তল্লাশি চালিয়ে সেখান থেকে প্রায় 256টি সিম কার্ড এবং বিভিন্ন রকমের যে সমস্ত ইলেকট্রনিক ডিভাইস অর্থাৎ ওয়াইফাই, মডার্ন বিভিন্ন রকমের যে সার্ভিস প্রোভাইডার, ল্যাপটপ, ডেটা কেবল, এই সমস্ত রাউটার উদ্ধার করেছে। সেখানেই গোয়েন্দা তাহলে কি কোনো জঙ্গি সংগঠন। একদমই, অনেক ধন্যবাদ অর্পিতা। কোনো জঙ্গি যোগ আছে কিনা তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। প্রেসিডেন্সি জেলে সিবিআই। অভিজিৎ সরকার খুনের তদন্তে প্রেসিডেন্সি জেলে গেল সিবিআই। ঠিক কি কারণে জানাবে সুকান্ত রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। সুকান্ত, দেখো, অভিজিৎ সরকার নিহত বিজেপি কর্মীর খুনের ঘটনায় প্রেসিডেন্সি জেলে সিবিআই স্পেশাল টিম গেছে এবং সেখানে অভিজিৎ সরকার খুনের ঘটনায় কলকাতা পুলিশের ডিবি যারা পরবর্তীকালে তদন্তভার গ্রহণ করেছিল তারা 4 জনকে অ্যারেস্ট করেছিল। এই 4 জনকে জেলে গিয়ে বা জিজ্ঞাসাবাদ করছে সিবিআই স্পেশাল ইনভেস্টিগেশন টিম। তারা কিছুক্ষণ আগে প্রেসিডেন্সি জেলে ঢুকেছিলেন এবং সেইখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যেমন আমরা গতকালকে দেখেছিলাম, ব্যারাকপুর কমিশনারেটের আন্ডারে আকাশ যাদব বলে এক ব্যক্তি খুন হয়েছিলেন এবং সেই ঘটনায় 2 জনকে জিজ্ঞাসাবাদ করতে ব্যারাকপুর সাব জেলে গেছিল। ঠিক একই রকম ভাবে রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ তাদের পরবর্তী হিংসা মামলা যাদেরকে গ্রেফতার করেছিল সিবিআই ইনভেস্টিগেশন হাতে পাওয়ার পর সিবিআই তদন্তকারী অফিসাররা তাদেরকে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে, এটা বোঝার জন্য যে এই খুনের ঘটনায় আর কারা কারা জড়িত রয়েছে সেই বিষয়টা বোঝার জন্য। সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো, কারণ এই অশান্তি তদন্তে রাজ্য পুলিশের তদন্তকারী অফিসারকে তলব করেছে সিবিআই। সিবিআই অফিসে হাজিরা সোনারপুরের আইও সুজয় দাসের। সুকান্ত, একেবারে দেখো, সোনারপুর থানা তদন্তকারী অফিসার সুজয় দাসকে কিছুক্ষণ আগেই তিনি জিও কমপ্লেক্সে ঢুকেছেন এবং হারান অধিকারী নামে সোনারপুরে এক বিজেপি কর্মী মারা গেছিলেন। সেই খুনের ঘটনাতেই আইও কে তলব করা হয়েছে এবং সমস্ত কেস ডিটেলস নিয়ে তাকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত এই হারান অধিকারী খুনের ঘটনায় কারা কারা গ্রেফতার হয়েছিলেন, যারা গ্রেফতার হয়নি তারা কারা ছিলেন, কি পরিস্থিতিতে উন্নত হয়েছিল, পুলিশের কাছে আদৌ এই ব্যাপারে কোনো খবর আগে থেকে ছিল কিনা, এই যাবতীয় বিষয় তদন্তকারী অফিসার হিসেবে সুজয় দাসকে ডাকা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গতকালকে আমরা দেখেছিলাম যে ব্যারাকপুর কমিশনারের একজন তদন্তকারী অফিসারকে ডাকা হচ্ছে। তো প্রত্যেক দিনই যে কেস সিবিআই তদন্তভার নিয়েছে সেই কেসের একেবারে লেটেস্ট স্ট্যাটাস কি আছে সেটা জেনে পরবর্তীকালে ইনভেস্টিগেশন সেভাবে শুরু করবে বা করতে চাইছে সিবিআই। সেই কারণেই এবার সোনারপুর থানার আইওকে তলব করা হয়েছে এবং সিবিআই আগামী দিনে আরো একাধিক কেসের ক্ষেত্রে তদন্তকারী অফিসারকে তলব করবে এবং তাদের জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। অনেক ধন্যবাদ সুকান্ত। আর এবার ভোট পরবর্তী অশান্তি মামলার জল গড়ালো সুপ্রিম কোর্টে। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা করলো রাজ্যের যুক্তি, জাতীয় মানবাধিকার কমিশনের তৈরি কমিটি পক্ষপাতদুষ্ট। কমিটির 3 সদস্যের প্রত্যক্ষ বিজেপি যোগ রয়েছে। কমিটির সিবিআই তদন্তের সুপারিশ করার আইনি ক্ষমতা নেই। কমিটির রিপোর্ট একাধিক অসঙ্গতি রয়েছে। অসঙ্গতির অভিযোগে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চের নজরেও আনে রাজ্য, কিন্তু রাজ্যের সওয়াল বিবেচনাই করা হয়নি। তাই সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে রাজ্য। যারা বলতেন সিবিআই কোনো কাজেরই না, আজ তারাই সিবিআই কে ভয় পাচ্ছেন। ভোট অশান্তি মামলায় সিবিআই তদন্তের প্রেক্ষিতে রাজ্যকে তোপ দিলীপ ঘোষের। মুখ্যমন্ত্রী বলেছিলেন কিছুই হয়নি, এখন উনি স্বীকার করছেন ওনাদের 16 জন লোক মারা গেছে। তো 16 জন লোক মারা যাওয়াটা কি কম হলো? কতজন মারা গেল উনি স্বীকার করবেন যে হয়েছে? আমরা তো প্রায় 55-60 জন আমাদের কর্মী মারা গেছেন। এতগুলো মানুষ মারা গেল হিংসায়, আর উনি এটা স্বীকারই করছেন না। মানুষের জীবনে কোনো মূল্য নেই, সম্মান নেই। তো কোর্ট যখন সমস্ত তথ্য দেখেছেন, তারা স্বীকার করেছেন, তারা বিভিন্ন কমিশনের টিম পাঠিয়েছেন, তারা ইনকোয়ারি করে রিপোর্ট দিয়েছে, তার আধারে তারা এর সম্পূর্ণ ইনকোয়ারি এবং উপযুক্ত অভিযোগ করার অনুমতি দিয়েছেন, আদেশ দিয়েছেন। সেই অনুযায়ী কাজ চলছে। সেটা নিয়ে আমাদের কমপ্লেন। যারা বলতেন সিবিআই তো কোনো কাজেরই না, কোনো তদন্ত শেষ করতে পারে না, তারাই এখন সিবিআই ভয় করছে।
তারা বিরোধী থাকতে বলছেন সিবিআই একমাত্র রাস্তা, যেই তার বিরুদ্ধে সিবিআই চলে গেছে এখন বলছে সিবিআই ঠিক না। সারদা কাণ্ডে আগে শুভেন্দুকে গ্রেফতার করে সিবিআই বোঝাক যে তারা নিরপেক্ষ তদন্ত করেন, পাল্টা তো কুণাল ঘোষের। একটু ভয় পেতে যাবে কেন, যেখানে তৃণমূল কোনো দোষ করেনি। সিবিআই তে বহু দক্ষ যোগ্য অফিসার আছেন, সিবিআই এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। সমস্যাটা হচ্ছে সিবিআই কে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিজেপি ব্যবহার করছে, জাতীয় মানবাধিকার কমিশনকে যেভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে ব্যবহার করছে বিজেপি, সমস্যাটা সেই জায়গায়। দিলীপ বাবু সিবিআই যতবার বলবেন, আমি প্রথম কথা বলছি, সিবিআই কে বলুন আগে শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করে প্রমাণ করতে যে সিবিআই নিরপেক্ষ তদন্ত করে। উত্তরবঙ্গে জমি ধরে রাখতে বিধায়কদের বৈঠক বিজেপির। গড়হাজির 5 বিধায়ক জাতিসত্তার আবেগ উস্কে দিয়ে ঘুরপথে পৃথক উত্তরবঙ্গের আবেগের শান। উত্তরবঙ্গে তুলনায় ভালো ফল করেছে বিজেপি, কিন্তু সেই উত্তরবঙ্গের বিধায়কদের নিয়েও চিন্তা। বুধবার শিলিগুড়িতে বৈঠক, কিন্তু সেখানে সবাই এলেন কই? উত্তরবঙ্গে বিজেপির 29 বিধায়ক, বৈঠকে হাজির 24 জন। বৈঠকে আসেননি গঙ্গারামপুরের সত্যেন রায়, পুরাতন মালদার গোপালচন্দ্র সাহা, হবিবপুরের জোয়েল মুর্মু, কুমারগ্রামের মনোজ ওরাও, বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ী দিল্লিতে, তিনিও বৈঠকে ছিলেন না। তাহলে কি উত্তরেও বিজেপিতে ভাঙনের আশঙ্কা? গোপাল সাহা পার্টির অত্যন্ত ডেডিকেটেড লোক, জেনারেল সেক্রেটারি, এবং তিনি ওখানে জেলার কাজে আছেন। জুয়েল ওরাও মঞ্চে বসে আছে, অশোক লাহিড়ী দিল্লি গেছেন আছে। গঙ্গারামপুরের সত্যেন রায়ের অনুপস্থিতি নিয়ে তুঙ্গে জল্পনা। সত্যেনের দাবি, স্ত্রী অসুস্থ, সেই প্রেসক্রিপশনও বিজেপি নেতাদের পাঠিয়েছেন। আমার স্ত্রী খুবই অসুস্থ, সে হার্টের পেশেন্ট, সেই কারণে একটা অসুস্থ রোগীকে বাড়িতে রেখে আমি মিটিংয়ে যেতে পারি না। আমি কোনো মতেই তৃণমূলে যাচ্ছি না। नॉर्थ बंगाल में जो अन्याय अत्याचार हुआ है, इसीलिए यहाँ की जनता चाहती है कि नॉर्थ बंगाल अलग राज्य बनना चाहिए। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, দল অটুট রাখতে জাতিসত্তা আবেগে ভর করে কৌশলে পৃথক উত্তরবঙ্গের দাবিতেই শান দিতে চাইছে বিজেপি। নিউজ 18 বাংলা। আগে উত্তরবঙ্গে বৈঠক হবে ঠিক হয়েছিল, তারিখ জানালে যেতাম। উত্তরবঙ্গে বিজেপির বৈঠক নিয়ে মন্তব্য দিলীপ ঘোষের। তার দাবি, যারা আসেননি তারা আসতে পারবেন না, সেটা নেতৃত্ব আগেই জানত। কোনো ভাঙন নেই। আমি গেছিলাম ওখানে গত মাসে, তখন সব জেলাতে গেছি, সব এমপিদের এমএলএদের সঙ্গে দেখা করেছিলাম আলাদা আলাদা করে। তখনই কথা হয়েছিল যে একটা পুরো নর্থ বেঙ্গলে যারা প্রায় 30 জন আছেন এমএলএ, তাদের একটা একত্রীকরণ হবে। আর সেই অনুযায়ী আমাদের যিনি চিফ হুইপ আছেন মনোজ টিগ্গা ওখানে বৈঠক ঠিক করেছিলেন। পরশুদিন রাত্রে ভার্চুয়াল মিটিংয়ের সময় এটা ফাইনাল হয় এবং অমিতাভ দা যাবেন ঠিক হয়। আমি এটা বলেছিলাম যে আমাকে ডেটটা জানালে হয়তো আমি যেতেও পারতাম, কিন্তু আমি তো অলরেডি দেখা করেছি সবার সঙ্গে। সেই জাস্ট নর্থ বেঙ্গলে যারা তাদের 4-5 জন ছিলেন না, কেউ দিল্লিতে আছেন, কেউ কলকাতায় আছেন, কেউ অসুস্থ আছেন, সে খবর আগের থেকেই ছিল। কিন্তু দিলীপ ঘোষের এই মন্তব্যে তুমুল বিতর্ক উঠেছে। উত্তরবঙ্গের বৈঠকের কথা তাহলে জানতেনই না দিলীপ ঘোষ? অরূপ রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। অরূপ, দিলীপ বাবু বলছেন তাকে ডেট জানানো হয়নি, শুভেন্দু উত্তরবঙ্গে বৈঠকের আমন্ত্রণ পাননি, এমনটাও সূত্রের খবর। এটা কেমন কথা? বৈঠক হচ্ছে দলের, বিরোধী দলনেতা জানেন না, রাজ্য সভাপতি জানেন না? হ্যাঁ, খুবই অস্বাভাবিক, কারণ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তার এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ এই কারণে যে উত্তরবঙ্গের মতো একটা জায়গা এবং যেখানে বিজেপি সমস্ত বিধানসভার বিধায়করা তারা বৈঠকে রয়েছেন, তাদের সাংসদরা বৈঠক করছেন, ফলে সেই রকম একটা গুরুত্বপূর্ণ বৈঠক দিলীপ ঘোষকে একেবারে শেষ মুহূর্তে বা তিনি জানতেন না বলে তিনি এটা বলছেন, সেটা খুবই আশ্চর্যের ব্যাপার। এবং এটা থেকে একটা জিনিস খুব স্পষ্ট যে দলের মধ্যে একটা চূড়ান্ত সমন্বয়হীনতা কাজ করছে, একটা কোথাও তালগোল পাকিয়ে যাওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছে। 2021 বিধানসভা নির্বাচনের ফল উত্তরবঙ্গে যতই ভালো হোক না কেন, গোটা রাজ্যে তাদের কর্মী সমর্থক থেকে আরম্ভ করে নেতৃত্বের মধ্যে তার যে একটা বড় প্রভাব রয়েছে। এবং তার পাশাপাশি নতুন করে দলের যে এই দলত্যাগের একটা হিড়িক পড়েছে, তৃণমূল থেকে আসা যারা এসেছিলেন বিজেপিতে তারা আবার তৃণমূলে ফিরে যাচ্ছেন বা ফিরে যাওয়ার মানে একটা প্রক্রিয়ার মধ্যে রয়েছেন, সেই বিষয়টা কিন্তু যথেষ্ট উদ্বেগের এবং তার একটা প্রত্যক্ষ প্রভাব এখানে রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই দলের মধ্যে যে সমস্ত
ঢাকা পড়ে থাকা যেসব সমস্যা সেগুলো কিন্তু এখন প্রকাশ্যে চলে আসছে। অনেক ধন্যবাদ অরূপ। আর বিজেপির এখন রাজ্য কমিটি বনাম পরিষদীয় দলের নির্দেশেই বিধায়কদের বৈঠকে রাজ্য সভাপতিকে জানানো হয়নি, এমনই মন্তব্য তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। এখন একটা নতুন যোগ হয়েছে, বিজেপি রাজ্য কমিটি বনাম বিজেপির পরিষদীয় দল। তো সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো পরিষদীয় দল থেকে নির্দেশ যাচ্ছে যে রাজ্য সভাপতিকে এসব জানাবার দরকার নেই, রাজ্য সভাপতিকে বাদ দিয়ে সব মিটিং হোক, এবং বিধায়কদের মিটিং হলে সেটা রাজ্য সভাপতিকে জানানো হয়নি। জানানো যে হয়নি সে তো দিলীপ বাবুর আর্তনাদ শুনেই বোঝা যাচ্ছে। বিতর্ক সামলানোর চেষ্টা করছে বিজেপি। শ্রমিক ভট্টাচার্য বলছেন যে ব্যস্ততার মধ্যে অনেক সময় সকলের কাছে তথ্য যায় না, দিলীপ ঘোষ একজন সহজ সরল মানুষ, তাই সহজভাবেই বলেছেন, এমন মন্তব্য বিজেপি নেতা। ঘোষ অত্যন্ত অনুভূতি প্রবণ, সহজ সরল মানুষ। তিনি সহজ কথাটা সহজভাবে বলেন, সত্য কথাটা সত্যভাবে বলেন। চূড়ান্ত ব্যস্ততার মধ্যে কখনো কখনো সকলের কাছে ইনফরমেশন যায় না। দিলীপ ঘোষের জায়গায় অন্য কেউ হলে, মানে যে ধরনের রাজনৈতিক লোকজন আমরা দেখে অভ্যস্ত, তারা হলে বলতেন যে আমার বিশেষ কোনো কারণে কিংবা শারীরিক অসুস্থতার কারণে আমি উত্তরবঙ্গ যেতে পারিনি। কিন্তু দিলীপ ঘোষ যে কোনো কারণে হয়তো খবরটা পাননি, সেই জন্য তিনি সেই কথা বলেছেন। সুতরাং এই আভ্যন্তরীণ কোন্দলের তথ্য আপনারা দেবেন, কিন্তু বিজেপি বহমানতা, বিজেপি চলতে থাকবে। মুকুল রায়, বিশ্বজিৎ দাসরা তৃণমূলে ফিরে যাওয়ার পর দিলীপ ঘোষের গলা এখন ভুল স্বীকারের সুর। শুভেন্দু অধিকারীর যদিও দাবি, এতে বিজেপির খুব একটা কিছু আসে যায় না। মুকুল বাবুর মতো নেতা, এইসব লোকের উপরে যদি মানুষ ভরসা করতে না পারে তাহলে রাজনীতির পতন হয়েছে মনে করা যাবে। আমি এদের দিকে তাকিয়ে কথা বলেছিলাম, হয়তো আমি কোথাও ভুল প্রমাণিত করেছি। মুকুল রায়, তন্ময় ঘোষ থেকে বিশ্বজিৎ দাস, এক এক করে 3 বিধায়ক বিজেপি ছেড়ে তৃণমূলে। প্রত্যেকেই তৃণমূল থেকে এসেছিলেন। ভোটের ফল বেরোনোর পর তাঁদের ফুল বদল। বঙ্গে নির্বাচনে ধাক্কা নিয়ে মঙ্গলবার দলীয় নেতৃত্বকে কাঠগড়ায় তোলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। টুইটারে লেখেন, নির্বাচনের আগে বলতো 19-এ হাফ, 21-এ সাফ, নির্বাচনের পরে বলে 3 থেকে 77-এ তুলেছি। দায় স্বীকার করতে মেরুদণ্ড, সৎ সাহস দরকার। এই প্রেক্ষাপটে দিলীপ ঘোষের গলায় ভুল স্বীকারের সুর। মুকুল বাবুর মতো নেতা, যাকে প্রথমবার জয়ী হওয়ার স্বাদ আমরা দিয়েছিলাম, এইসব লোকের উপরে যদি মানুষ ভরসা করতে না পারে তাহলে রাজনীতির পতন হয়েছে মনে করা যাবে। আমি এদের দিকে তাকিয়ে কথা বলেছিলাম, হয়তো আমি কোথাও ভুল প্রমাণিত করেছি। নেতার গলায় ভুল স্বীকারের সুর। সোশ্যাল মিডিয়ায় সেভ বেঙ্গল বিজেপি নামে ফোরাম। এত কিছুর মধ্যেও দিলীপ ঘোষের পাশে বসে শুভেন্দু অধিকারী দাবি করলেন, এই দলত্যাগে তাঁদের কিছু যায় আসে না। লিডার অফ দি অপোজিশন হিসেবে কালকে 2টি নোটিশ আমরা তাদের দিয়েছি, তাদের মেলে এবং স্পিড পোস্টেও চলে গেছে, হোয়াটসঅ্যাপেও দিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে 7 দিনের মধ্যে তাদের অবস্থান পরিষ্কার করতে বলা হয়েছে। 24 ঘন্টায় 2 বিধায়কের দলত্যাগকে প্রকাশ্যে গুরুত্ব দিচ্ছে না বিজেপি। অনেকের মতে এটা কৌশল, যাতে বিজেপি বিধায়কদের মনোবল অটুট থাকে। সূত্রের খবর, দলে ভাঙন রুখতে বুধবার দক্ষিণবঙ্গের 3 সাংগঠনিক জেলার বিজেপি বিধায়কদের নিয়ে বৈঠকে বসেন শুভেন্দু। সেখানে বার্তা দেওয়া হয়, দলের সঙ্গে সমন্বয়ের সমস্যা হলে শুভেন্দু অধিকারীকে জানাতে। বিরোধী দলনেতা হিসেবে সমন্বয়ের কাজ করবেন শুভেন্দু। সূত্রের খবর, প্রলোভন এলে কি করণীয় তার রূপরেখাও তৈরি করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। তো হচ্ছে আমাদের পার্টি প্রথমবার এত বিধায়ক সাংসদ জিতিয়ে নিয়েছে, এত নির্বাচিত প্রতিনিধিকে নিয়ে কাজ করিনি আমরা কোনোদিন। তাদের প্রত্যেকের খোঁজ খবর নেওয়া, তার জন্য যে আলাদা সিস্টেম ব্যবস্থা এখনো তৈরি উঠতে পারেনি। তারপরে যে ধরনের হিংসা হয়েছে, সবার সঙ্গে যোগাযোগ রাখা সম্ভব নয়, তো সেই জন্য তাদের খোঁজ খবর নেওয়া দরকার আছে। বঙ্গ বিজেপির অন্দরে দিলীপ এবং শুভেন্দু শিবিরের রেশারেশি নিয়ে নানা গুঞ্জন। বিধায়কদের মধ্যে সমন্বয় রাখার দায়িত্ব পেয়ে ভারসাম্যের খেলায় এক পা এগিয়ে গেলেন বিরোধী দলনেতা, এমনই মত পর্যবেক্ষকদের একাংশের। ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে অরূপ দত্ত, নিউজ 18 বাংলা। আর এই মুহূর্তে বাঁকুড়া থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আসছে, নজর রাখবো। আদালতে আত্মসমর্পণ চন্দনা বাউরির। আদালতে আত্মসমর্পণ করলেন চন্দনা বাউরি, অর্থাৎ শালতোরার বিজেপি বিধায়ক। কেন আত্মসমর্পণ করতে হলো আদালতে তাকে, জানবো। মৃত্যুঞ্জয় রয়েছেন আমার সঙ্গে। মৃত্যুঞ্জয়, আদালতে সাত সকালেই আত্মসমর্পণ করেন বাঁকুড়ার শালতোরার বিধায়ক চন্দনা বাউরি। যেটা জানতে পারা যায় যে 19 আগস্ট এই চন্দনা বাউরি, যিনি শালতোরার বিধায়ক, তিনি তার গাড়ির যে চালক রয়েছেন কৃষ্ণ কুণ্ডু, তার সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে, এমনটাই অভিযোগ। এরপরে তার স্ত্রী, অর্থাৎ এই যে কৃষ্ণ কুণ্ডু এবং তার স্ত্রী যে রুম্পা কুণ্ডু, অভিযোগ অস্বীকার করেছেন।
একেবারে তিনি অভিযোগ অস্বীকার করলেও যে তার ওই কৃষ্ণ, তাহলে আত্মসমর্পণের দরকার হলো কেন? একেবারে এখানে হচ্ছে প্রশ্ন যে কৃষ্ণ যে কুন্ডু তার স্ত্রী হচ্ছে রুম্পা কুন্ডু, তিনি সেই বিষয়টা জানতে পেরে সেই দিনেই অর্থাৎ 19 তারিখ সকালে বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি থানায় গিয়ে একটা লিখিত অভিযোগ করে এবং সেই লিখিত অভিযোগের ভিত্তিতেই পুলিশ একটি মামলা রুজু করে এবং তাতে যেটা তিনি উল্লেখ করেছিলেন যে বিভিন্ন যে হালতোড়া যিনি বিধায়ক রয়েছেন চন্দনা বাউরি, তিনি বিভিন্ন সময় প্রভাব খাটিয়ে তার স্বামী অর্থাৎ কৃষ্ণ কুন্ডুকে বিভিন্ন কাজে ব্যবহার করতো এবং জোরপূর্বক ভাবে অনেক ধন্যবাদ মৃত্যুঞ্জয়। মানে হচ্ছে আপনার হুমকি প্রদর্শন এবং 494 হচ্ছে বাইগামি এবং 498 যেটা আছে সেটা হচ্ছে বধূ নির্যাতন। এটা অভিযোগটা করেছে একজন, তার নাম হচ্ছে রুমা কুন্ডু। আজকে যেটা হলো তাকে আমরা একটু আগে মাননীয় সিজিএম কোর্টে তাকে আমরা সারেন্ডার করেছি এবং এরপরে পুলিশ ফাইলের সময় তার রায় হবে। পুজোর আগে উপনির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। নিউজ 18 বাংলার সেই খবর আরো জোরদার হচ্ছে, কারণ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বৈঠকে বসতে চলেছে শুক্রবারই। বৈঠকে বসতে পারে ফুল বেঞ্চ। সোমরাজ রয়েছেন সরাসরি নবান্ন থেকে, সোমরাজ আরো তথ্য দেবে। সোমরাজ, দেখো, আগামী শুক্রবার অর্থাৎ আগামীকালই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের বৈঠকে বসার সম্ভাবনা অন্তত কমিশন সূত্রে তেমনটাই খবর পাওয়া যাচ্ছে। বিশেষত গত 30শে আগস্ট পর্যন্ত কমিশন স্বীকৃত বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে যে ভোট নিয়ে মতামত চাওয়া হয়েছিল সেই মতামত নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা। পাশাপাশি গতকালই বিভিন্ন রাজ্যের মুখ্য সচিব এবং মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে কমিশন বৈঠক করেছে। সেই বিষয়গুলি নিয়েও পর্যালোচনা হওয়ার সম্ভাবনা। এই দুটি বিষয়কে ঘিরে ধরে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে অন্তত কমিশন সূত্রে, যেমনটা খবর পাওয়া যাচ্ছে। তার সঙ্গে যদি উপনির্বাচন বা বিভিন্ন রাজ্যে যে নির্বাচনগুলিও রয়েছে সেক্ষেত্রে যদি ভোট করাতে হয় তাহলে ভোটের গাইডলাইন কি হতে পারে বর্তমান করোনা পরিস্থিতিতে, যেখানে থার্ড ওয়েভ আসতে চলেছে এমনই আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। ফলত এই সার্বিক পরিস্থিতিগুলো নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা অন্তত কমিশন সূত্রে তেমনটাই। অনেক ধন্যবাদ সোমরাজ। আর এদিকে যে খবর চোখ রাখবো ত্রিপুরায়, ফের পথে তৃণমূল। সুস্মিতা দেবকে সামনে রেখে ত্রিপুরায় লড়াই শুরু। আবির রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। আবির, দেখো, সুস্মিতা দেবী হচ্ছে এখন সংগঠনের যে যাবতীয় যে কাজ আগামী 15 দিন ধরে দেখবেন এবং সুস্মিতা দেবকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস ত্রিপুরা জুড়ে তাদের যে নতুন রাজনৈতিক কর্মসূচি সেটা শুরু করছে। আগামীকাল সুস্মিতা দেব তার মিছিল রয়েছে আগরতলা শহরেতেই সেই মিছিল হবে। মিছিল করার পাশাপাশি তিনি একটি সভায় বক্তব্য রাখবেন এবং তারপর যাবেন হচ্ছে ত্রিপুরাতে যে সচিবালয়, সেই সচিবালয়তেও তিনি যাবেন। তার কারণ হচ্ছে সচিবালয়ে যাওয়ার কারণ রাজ্যের যে বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কাছে তাদের তরফ থেকে একটা বিবরণনামা জমা দেওয়ার কথা আছে। আজকে সকাল থেকে সুস্মিতা দেব ত্রিপুরার একাধিক জায়গাতে তিনি যাওয়া শুরু করেছেন। তিনি ইতিমধ্যে উদয়পুরে রয়েছেন, সেখানে গিয়েও তিনি কথা বলেছেন। আজকে তৃণমূল কংগ্রেসের যারা নেতা রয়েছেন তাদের সাথে বৈঠক রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যে 10,323 জন যে শিক্ষক যাদের ভবিষ্যৎ, চাকরির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে, সেই তাদের সাথেও, সেই সংগঠনের সাথে এবং তাদের পরিবারের সদস্যদের সাথেও তিনি আজকে দেখা করবেন। অনেক ধন্যবাদ। সমর্থন আমরা পাবো এবং আমরা আশাবাদী যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যে ভিশন নিয়ে ত্রিপুরাতে আসছে আগামী দিনে ত্রিপুরা আরো উন্নত হবে। দুপুরবেলা একটা প্রেস মিট আছে, আমি মন্দিরে দাঁড়িয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করতে চাই না।